রাজধানী পূর্ব রাজাবাজারে লকডাউনের 2 সপ্তাহ হতে যাচ্ছে। মেয়াদ বাড়ানোর বিষয়ে অনিশ্চিত, মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। দেশে নতুন 37 জন সহ করোনায় মৃত্যু 1425, একদিনে আক্রান্ত 3240 জন। করোনায় আক্রান্ত হবার গুজব ছড়িয়ে এক বৃদ্ধাকে মন্দিরের বারান্দায় ফেলে রাখার অভিযোগ, বয়স্ক ভাতার টাকা চাওয়ায় নির্যাতন। করোনায় প্রাণ গেল প্রখ্যাত সাংবাদিক ও ভাষা সৈনিক কামাল লোহানীর, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইকিং সংবাদে আপনাদের সাথে আছি এস এম তানভীর। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীতে একমাত্র লকডাউন এলাকা পূর্ব রাজাবাজার। একদিন পরেই লকডাউনের 2 সপ্তাহ অতিবাহিত হবে। এরপর আরও 1 সপ্তাহ বাড়ানো হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে এ নিয়ে এলাকার মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মাহবুব সৈকতের রিপোর্ট। লকডাউনের 13তম দিনে রাজধানীর পূর্ব রাজাবাজার। আপনাদের জরুরি কোনো সেবার প্রয়োজন হলে আমাদের কন্ট্রোল রুমে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন প্রত্যেক গেটেই, সহযোগিতার জন্য রয়েছেন স্বেচ্ছাসেবক। তবুও এলাকার ভিতরে থাকা এক শ্রেণীর মানুষের অসচেতন বিচরণ। ভিতরে তো দেখতে পাচ্ছেন লকডাউন। নির্ধারিত মূল্যে কাঁচা বাজার কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস নিশ্চিত করতে পদক্ষেপ নেয়ার কথা থাকলেও বাড়তি অর্থ আদায়ের অভিযোগ করছেন ভুক্তভোগীরা। যে লাউ কিনতাম 30 টাকা, সে লাউ 80 টাকা চলতেছে। খবরে তো ঠিকই দেখাচ্ছে যে খাবার দিচ্ছে, ঘরে ঘরে পৌঁছাইতেছে, আমরা তো পাচ্ছি না। হ্যাঁ, শুনতেছি তো এখানে তরকারির দাম বলে 100 টাকা করে কেজি। মানে আক্রান্ত সংখ্যা যদি না বেড়ে থাকে তাহলে তো আমার মনে হয় লকডাউন খুলে দিলেই সবচেয়ে বেটার হয়। যদিও অভিযোগের বিষয়টি মানতে নারাজ কর্তব্যরতরা। লকডাউনের সময়সীমার ব্যাপারেও জানা নেই তাদের। কতদিন চলবে এই ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই। থেকে যে বাজারের ব্যবস্থাপনা করা হয়েছে, এটা দাম ওনারাই নির্ধারণ করছে। এখানে দাম বেশি নেওয়া বা কম নেওয়ার ব্যাপারে আমাদের কোনো ওখানে হাত নেই। অন্যদিকে সংক্রমণ রোধ চাইলেও লকডাউনের মতো পদক্ষেপের পক্ষে নয় অত্যাধিক সংক্রমিত রেড জোনের তালিকায় থাকা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের। হ্যাঁ, ওই বাধাও দেবে, আবার হ্যাঁ না দিলে দোকান বন্ধ করিয়ে দেবো, এইটা করবো সেইটা করবো। আমার কথা হলো, যারা অসুস্থ, যে সমস্ত বিল্ডিংয়ে রুগী আছে, সেই সমস্ত রুগী লকডাউন করুক, তারা যেন বাইরে হতে না পারে। এখন একজনের জন্য 1000 জন সাফার করতেছে। তবে করোনা সংক্রমণ রোধে যে কোনো পদক্ষেপের পক্ষে সচেতন সমাজ। নিয়ন্ত্রণ থাকবে, আরেকটা নিয়ন্ত্রণ থাকবো বা ভালো হবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। দেশে 24 ঘন্টায় নতুন করে 3240 জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন 37 জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 1,08,775 জনের এবং সব মিলিয়ে মারা গেছেন 1425 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আরও জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1048 জন আর সব মিলিয়ে সুস্থ হয়েছেন 43,935 জন। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3240 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,08,775 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং এ পর্যন্ত মৃত্যু 1425 জন। এবার করোনায় করণীয়। অদৃশ্য শক্তি করোনার বিরুদ্ধে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন চিকিৎসকরা। প্রতিদিনই যেমন নতুন করে আক্রান্ত হচ্ছেন তারা, তেমনি আবার মারাও যাচ্ছেন। সরাসরি করোনা চিকিৎসার সাথে জড়িত না হয়ে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে তাদের। এমনই একজন চিকিৎসকের অভিজ্ঞতা পরামর্শ তুলে ধরছেন রাকিব হাসান। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও প্রতিনিয়তই বেড়ে চলেছে করোনায় সংক্রমণের হার, আর সংক্রমণের শিকার হচ্ছেন সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকরাও। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী এরই মধ্যে সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 500রও বেশি চিকিৎসক আর মারা গেছেন 200-র কাছাকাছি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল সরাসরি করোনা রোগীদের চিকিৎসা না দিলেও এরই মধ্যে হাসপাতালটির পরিচালক সহ আক্রান্ত হয়েছেন 100-রও বেশি চিকিৎসক ও নার্স। সুস্থ হয়ে অনেকেই ফিরেছেন কর্মক্ষেত্রে,
তাদের মধ্যে একজন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান ডাক্তার দিলীপ কুমার ঘোষ। আসলে আমরা যারা চিকিৎসা যারা ফ্রন্ট লাইনার আমরা আক্রান্ত হচ্ছি কিন্তু রুগী দেখতে যাই। যেমন আমাদের হসপিটালে কিন্তু রুগী, সরকারি হসপিটালে রুগীর সংখ্যা বেশি, আমাদের রুগী দেখতে হয়, আমরা কিন্তু ওয়েল প্রোটেক্টেড থাকি। তারপরেও দেখা যায় রুগীরা অনেক প্রশ্ন কিন্তু তারা হাইড করে, এবং শুধু নট অনলি রুগী পেশেন্ট বাট তাদের সাথে যারা রুগীর লোকজন আসে, অ্যাটেন্ডেন্ট আসে, ওরাও কিন্তু সাইলেন্ট করোনা আক্রান্ত থাকে। চিকিৎসা নিয়েছেন বাসায় থেকেই, তবে সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সময়টুকু তার জীবনে নতুন এক অভিজ্ঞতা বয়ে নিয়ে এসেছে বলে জানান তিনি। আমি যেদিন করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ পাই একটু মানসিকভাবে একটু ভেঙে বললাম। তখন আমি বাসায় যখন ঢুকি তখন আমি ওনাকে বললাম যে তোমরা একটু মাস্ক পরো, আমি বাসার রুমে ঢুকবো। যেহেতু সে ডক্টর, সে টের পেয়ে গেছে যে আমি পজিটিভ হয়ে গেছি। মানসিক চাপ এমনই হয় যে আপনি ওই মানসিক চাপে আপনার এমআই হয়ে যেতে পারে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে, মানসিক চাপ স্ট্রোক করতে পারে, খুব মানসিক চাপে ব্লাড প্রেশার বেড়ে যেতে, মানসিক চাপে আপনার ব্লাড সুগার বেড়ে যেতে পারে। এই মানসিক চাপটা ধরে রাখা খুব কঠিন, নাম্বার 1। আর নাম্বার 2, আমার তখন সিমটমগুলো ছিল, কাশি হইতে একটু, জ্বর ছিল না ফ্র্যাঙ্ক, আমার খুব উইকনেস ছিল। করোনার সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে বেশ কিছু পরামর্শও দিলেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। আমি মনে করি যে যদি মেনটেন করি নিয়মটা, আমি অনেক স্টাডিও করছি এবং আপনাদের মিডিয়ার মধ্যে অনেক কিছু যে আলোচনা হয় শুনেছি, যদি মেনটেন করি, বিশেষ করে এই যে হেড রিজনটা টাচ করা যাবে না, টাচ করা যাবে, আমার হাতটা টাচ করা যাবে না। আর যেটা বলা হয় যে হ্যান্ড ওয়াশ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আমাদের যে 5টা বা 6টা স্টেপ আছে, স্টেপ ওয়াইজ যদি আপনি হ্যান্ড ওয়াশ করেন, আপনি অনেকটা সিকিউর। এবং এই করোনাকালীন সময়ে আমাদের অবশ্যই নিউট্রিশন মেনটেন করতে হবে, হাইড্রেশন, নিউট্রিশন খুব ইম্পর্টেন্ট। এবং এইটা যদি আমরা হেলথ হাইজিন মেনটেন করি, আমার মনে হয় যে এই করোনার কাছে আমরা পরাজয় হবো না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হবার গুজব ছড়িয়ে 2 মাস ধরে এক বৃদ্ধাকে একটি মন্দিরের বারান্দায় ফেলে রাখা হয়, ঠিকমতো খাবারও দেওয়া হয়নি। এমনকি বয়স্ক ভাতার টাকা তুলে দিতে হয়েছে পুত্রবধূর হাতে। টাকা চাইলে নেমে আসতো অমানসিক নির্যাতন। অমানবিক এ ঘটনা ঘটেছে বরিশালের আগৈলঝাড়ায়। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন মোবাল্লিক করিম। স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে জগদীশ সরকারের সাথে বসবাস করতেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারোপাইকা গ্রামের 90 বৃদ্ধা জ্ঞানদারানী সরকার। অভিযোগ উঠেছে নানা কারণে বিভিন্ন সময় তার উপর নির্যাতন চালাতো পুত্রবধূ শিখারানী। এমনকি আত্মসাৎ করেছে সরকার থেকে পাওয়া জ্ঞানদারানীর বয়স্ক ভাতার টাকাও। প্রায় 2 মাস আগে জ্ঞানদারানী জ্বর সর্দিতে আক্রান্ত হলে করোনা ভাইরাসের সন্দেহে তাকে ঘর থেকে বের করে দেয় পুত্রবধূ শিখারানী। বৃদ্ধার স্থান হয় বাড়ির সামনের একটি মন্দিরের বারান্দায়। করোনার ভয়তে এখন এই কথা কইয়া যে তোমার এই ঘরে তুমি পড়ে থাকবা। আমরা এই যে 100 বছর মহিলার গার্ভার যে মারধর দিছে, এটার আমরা ন্যায্য বিচার চাই। শাশুড়িকে হামলা বা নির্যাতনকে আমি নিন্দা জানাই। পুত্রবধূ শাশুড়িকে মারছে, তার আমরা বিচার চাই। গত 16 জুন ক্ষুধা সইতে না পেরে ছেলে ও ছেলে বউয়ের কাছে খাবার চায় জ্ঞানদারানী, কিন্তু তারা খাবার না দেয়ায় তাদের কাছে গচ্ছিত বয়স্ক ভাতার টাকা ফেরত চায় বৃদ্ধা। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে শিখারানী। সেদিন রাতেই পুলিশ ঘটনা শুনে শিখারানীকে আটক করে। বৃদ্ধা জ্ঞানদারানী সরকারকে উদ্ধার করে তাকে তার মেয়ের বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ। তবে বৃদ্ধার ছেলে জগদীশ এখনও পলাতক রয়েছেন। এই ঘটনায় করা মামলার এজাহারে তার নাম নেই। বৃদ্ধ মহিলাকে আমরা হাসপাতালে ভর্তি করাই, তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার সরবরাহ করি এবং নির্যাতনকারী সেই পুত্রবধূকে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করতে সমর্থ হই, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মোবাল্লিক করিম, নিউজ ডেস্ক, মাই টিভি। প্রখ্যাত সাংবাদিক, ভাষা সৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। করোনা আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল 86 বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। আরও জানাচ্ছেন এসএম আরিফ। শেষবারের মতো প্রিয় সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠীতে ফিরলেন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। যেখানে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন, লড়াই করেছেন সাংস্কৃতিক উন্নয়নের জন্য। তবে
তার এই ফেরা সহযোদ্ধাদের কাছে মেনে নেওয়া কঠিন ছিল। আমাদের কষ্ট এই সময়টা, যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, এই সময়ে, শেষ সময়ে আমরা তার পাশে থাকতে পারিনি। জনগণের পক্ষ অবলম্বন করার জন্য, গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য, স্বৈরাচারী যে কোনো আচরণের বিরুদ্ধাচরণ করার জন্য কামাল লোহানী ছিলেন আমাদের আশা ভরসার একটা সর্বশেষ জায়গা। যে আপন সংস্কৃতি মানুষের মুক্তির জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু এই কামাল লোহানীরা ছিলেন তার পুরোধা। একে একে চলে যাচ্ছেন সব, কিন্তু সেই জায়গাটা কিন্তু পূর্ণ হচ্ছে না। ফুসফুস, কিডনি জটিলতা সহ হৃদরোগ ও ডায়াবেটিসে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন 21 পদকপ্রাপ্ত এই সাংবাদিক। পরে তার দেহে করোনা ভাইরাস ধরা পড়লে নেওয়া হয় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 26 তারিখ জন্মদিন রে, 90 বছর পর্যন্ত বাঁচতে চেয়েছিল রে, 90 বছর পর্যন্ত বাঁচতে চেয়েছিল। মানুষ তো মরণশীল, জীবন শেষ হবেই। সুতরাং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ওনার জীবনের সফলতম পরিসমাপ্তি। মরণোত্তর দেহদানে উদ্বুদ্ধ করতে সবসময় কাজ করেছেন কামাল লোহানী। নিজেও অঙ্গীকারবদ্ধ ছিলেন অঙ্গদানে। দুর্ভাগ্য আমাদের যে করোনার কারণে আমরা ওনার দেহদান করাতে পারছি না, ওনার অন্তিম ইচ্ছাটা আমরা পূর্ণ করতে পারছি না। সুতরাং WHO গাইডলাইন মেনে আমাদেরকে কাজ করতে হবে, আমরা দিচ্ছি না। তবে আমরা আশা করছি করোনা উত্তরকালে ওনার দেহাবশেষ আমরা ডোনেট করব। বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে প্রগতিশীল আন্দোলন জারি রেখেছিলেন কামাল লোহানী। লড়াকু এই মানুষটির মৃত্যু যেন এক অপূরণীয় ক্ষতি। SM আরিফ, মাই টিভি, ঢাকা। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সহ বহু ইতিহাসের সাক্ষী ছিলেন কামাল লোহানী। অনেক পত্রিকায় কাজ করার পাশাপাশি প্রগতিশীল নানা কর্মকাণ্ডে তিনি ছিলেন নেতৃত্বে ও ভূমিকায়। মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা প্রধানের দায়িত্ব পালন করেন। কামাল লোহানীর জীবনের কিছুটা তুলে ধরছেন আমিনুল মজলিস। দেশের প্রখ্যাত সাংবাদিক ছিলেন কামাল লোহানী। পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মুস্তফা কামাল খান লোহানী। জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, আর শিক্ষার হাতেখড়ি কলকাতার শিশু বিদ্যাপীঠে। দেশভাগের পর 1948 সালে চলে আসেন পাবনায়, ভর্তি হন জেলা স্কুলে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন 1952 সালে। এরপর উচ্চ মাধ্যমিক পাশ করেন পাবনা এডওয়ার্ড কলেজ থেকে, আর তারপরই ইতি টানেন প্রাতিষ্ঠানিক শিক্ষার। কর্মজীবনে কামাল লোহানী দৈনিক আজাদ, দৈনিক সংবাদ, দৈনিক পূর্বদেশ ও দৈনিক বার্তা সহ কর্মরত ছিলেন বিভিন্ন পত্রিকায়। ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা প্রধান। 9 মাস যে যুদ্ধ আমরা করেছি তার পরিসমাপ্তির এই যে বিজয় মুহূর্ত, এই মুহূর্তের খবরটি আমি সমস্ত পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয়, সমস্ত মানুষের কাছেই আমার মুখে উচ্চারিত। তিনি সাংবাদিক ইউনিয়নে 2 দফায় যুগ্ম সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হন। ছিলেন গণশিল্পী সংস্থার সভাপতিও। 1962 সালে স্বল্পকাল কারাবাসের পর কামাল লোহানী ছায়ানট সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং মাত্র 20 মিনিটের মধ্যে এই গানটি শেষ হয়েছিল। এরপর মার্ক্সবাদী আদর্শে 1967 সালে গড়ে তোলেন ক্রান্তি। প্রগতিশীলতার পথে গণমানুষের কল্যাণের জন্য এই সমাজটাকে ভেঙে নতুন করে নির্মাণ করার কথা ভাবছিলেন। ডিসেম্বর 2012 থেকে ডিসেম্বর 2016 এই 4 বছর ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি। মৃত্যুর আগ পর্যন্ত এই সংগঠনের কমিটির 1 নম্বর সদস্য ছিলেন কামাল লোহানী। 2015 সালে সাংবাদিকতায় 21 পদক লাভ করেন গুণী এই গণমাধ্যম ব্যক্তিত্ব। প্রগতিশীলতাকে মেশাল দিয়ে আমরা পথ চলতে শুরু করেছি। ত্রিকালদর্শী এই মানুষটি জীবদ্দশায় সবসময় দাঁড়িয়েছেন নিপীড়িত মানুষের পাশে। আমিনুল মজলিস,
মাই টিভি। শুরুতে গ্রাম বাংলার খবর। অবিরাম বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলের পানি ধেয়ে আসায় তিস্তা নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের রক্ষণাবেক্ষণ কর্মকর্তা নীলফামারী ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সকাল 7টা থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। বেলা 12টায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এতে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এদিকে গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে নারায়ণগঞ্জের ফতুল্লার রাস্তা ও বাসাবাড়িতে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। অপরিকল্পিত সড়ক ও বাড়ি নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য কোনো প্রকার ড্রেনেজ ব্যবস্থা না থাকাই হচ্ছে পানি জমাটের মূল কারণ। ডিএনডি এলাকার অভ্যন্তরে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা দ্রুত নিরসনে আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এ.কে.এম. শামীম ওসমান। নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে স্বাস্থ্যবিধি মেনে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। এবারে অন্যান্য প্রসঙ্গ। আজ বিশ্ব শরণার্থী দিবস। কক্সবাজারের দুটি শরণার্থী শিবিরে প্রায় 29 বছর ধরে অবস্থান করছে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীরা। সেই সাথে 2017 সালের 25 আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নের মুখে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 7.5 লাখেরও বেশি রোহিঙ্গা। আশ্রিতদের সম্মানজনক বসবাসের লক্ষ্যে সার্বিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকার। কুতুপালং শরণার্থী শিবিরে 6,000 একর এলাকা জুড়ে রয়েছে নতুন ও পুরাতন মিলে প্রায় 12 লাখ রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের মাঝে 60% শিশু, যাদের মধ্যে প্রায় 40,000 শিশুই এতিম। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে দ্রুততম সময়ে ঘটে যাওয়া এই সংকট সফলতার সাথে মোকাবেলা করছে বাংলাদেশ। দীর্ঘ 2 মাস 26 দিন পর আজ বিকেল 3টা থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে গত 24 মার্চ থেকে মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে ভারত ও বাংলাদেশ লকডাউনের কবলে পড়ে এই বন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। আজ দুপুরে গোজাডাঙ্গা 0 পয়েন্ট থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন ভারতের বসিরহাট এমএলএ দীপ বিন্দু বিশ্বাস সহ সরকারি কর্মকর্তারা। এ সময় ভোমরা স্থলবন্দর সীমান্ত 0 পয়েন্টে উপস্থিত থেকে তাদেরকে স্বাগত জানান ভোমরা সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ভারত থেকে আনা পেঁয়াজ নষ্ট হওয়ায় চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দরে ওয়াগেন খালাসের সময় পচা পেঁয়াজ পার্শ্ববর্তী দর্শনা রেল বাজারে রাস্তার ধারে নর্দমায় ফেলে দিচ্ছে সিএনএফ এজেন্ট। এতে দুর্গন্ধে ছড়িয়ে দূষিত হচ্ছে বাতাস, নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। স্থানীয়রা জানান, পচা পেঁয়াজের দুর্গন্ধে তারা অতিষ্ঠ। দর্শনা সিএনএফ এজেন্টরা জানিয়েছেন, ভারত থেকে আসা পেঁয়াজের ওয়াগেনের ভেতর বেশ কিছুদিন ধরেই প্রায় 20 ভাগ পেঁয়াজ নষ্ট পাওয়া যাচ্ছিল। বন্দরে ওয়াগেন খালাসের পর পচা পেঁয়াজ পার্শ্ববর্তী নর্দমায় ফেলে দেওয়া হচ্ছে। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ। দেশের প্রথম রেড জোন ঘোষিত কক্সবাজার পৌর এলাকায় লকডাউনের মেয়াদ আরও 10 দিন বাড়ানো হয়েছে। এতে আগামী 30 জুন পর্যন্ত লকডাউনের সার্বিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় জেলা প্রশাসন গত 6 জুন কক্সবাজার পৌর এলাকাকে দেশের প্রথম রেড জোন ঘোষণা করে 14 দিনের জন্য ফের লকডাউন করে। কিন্তু এই পৌর শহরটিতে দিন দিন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। আজ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে 2013 জন। এদের অধিকাংশই আক্রান্ত হয়েছে গত 20 দিনে। সংক্রমণ রোধে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার তিনি আক্রান্ত হলেন মহামারী এই ভাইরাসে। 3 দিন জ্বর ও গায়ে ব্যথায় ভুগছিলেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি। শুক্রবার কোভিড-19 পরীক্ষার জন্য স্যাম্পল দেন। আজ পরীক্ষার ফল আসে পজিটিভ। তবে এখন তার শরীরে জ্বর নেই। আপাতত নিজ বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি বিন মুর্তজা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা, twitter/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।